কিছুক্ষণ পর আফরোজা আপু স্লাইস করা পাউরুটি আর এক কাপ চা নিয়ে ফিরে এলেন। সেই চা আর পাউরুটি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল যে আপু আপাতত বাসায় কোনো ভারী খাবার নেই, আপনি এখন এটা দিয়ে মিষ্টি মুখ করেন, দুপুরবেলা আপনার জন্য আমি ভালো কিছু রান্না করে দিব। আমি তখন বললাম যে আরে না আপু, এটাতেই হবে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য আপু আপনাকে এত কষ্ট করতে হবে না। তখন সে বলল যে কষ্ট কিসের, আপনি যে আরিফের কাছ থেকে অক্ষতভাবে এখানে ফিরে আসতে পেরেছেন তাতেই আমি অনেক খুশি, নয়তো আজকে হয়তো বা অন্য কোনো ভয়ানক পরিণতি দেখতে হতো। হ্যাঁ আপু, আপনি হয়তো বা ঠিকই বলেছেন, এখন একটু দয়া করে আমাকে বলবেন যে আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার কি হয়েছিল, আরিফ ওর সাথে কি করেছিল, আর আপনার সাথেই বা সে কি করেছে, এমনকি সে আমার সাথে কি করার পরিকল্পনা করেছে। আমি এক নাগাড়ে এতগুলো প্রশ্ন তার দিকে ছুড়ে দিলাম। তিনি তো উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ আগে চুপ রইলেন, তারপরে গভীর একটা শ্বাস টেনে বলতে শুরু করলেন, শোনেন আপু, তাহলে নুসরাত খুবই একটা ভালো মেয়ে ছিল, সে তো স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করত, কিন্তু বিয়ের 3 মাস পর থেকে ওর পেটের মধ্যে বাম সাইডে প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়। এরপরে ডক্টররা ওকে বলে যে ওইটা অ্যাপেন্ডিক্সাইটিস, তখন সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপরে আরিফ তো ওকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, ডক্টর বললেন যে খুব তাড়াতাড়ি একটা অপারেশন করতে হবে। আরিফ তো তখন কৌশলে নুসরাতের বাবা মা ভাই বোন কাউকে তার পেটের ব্যথার কথা জানতে দেয়নি, শুধুমাত্র আরিফ আর হাসপাতালের সেই ডাক্তার ছাড়া এই বিষয়ে আর কেউই জানতো না। এরপরে নুসরাতকে অ্যাপেন্ডিসাইটের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেল, কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত সে জানতেও পারলো না যে তার তো আসলে অ্যাপেন্ডিসাইটই হয়নি। এটা তো আরিফের ছিল সেই প্রথম থেকেই সাজানো একটা নিখুঁত মাস্টার প্ল্যান। আরিফ তো নুসরাতের অ্যাপেন্ডিসাইটের অপারেশন করার নাম করে তার একটা কিডনি কেটে চড়া দামে বিক্রি করে দিয়েছেন। আরিফ তো নুসরাতের সরলতার সুযোগ নিয়ে সেইবার সে সফল হয়ে গিয়েছিল, কিন্তু তার কয়েক বছর পর নুসরাত মারা যায়। পুরো ঘটনাটা এমন ভাবে সাজানো হয়েছিল যাতে করে সবাই বিশ্বাস করে যে নুসরাত অসুস্থতার কারণেই মারা গিয়েছে, কিন্তু সেটা তো ছিল একদম চরম মিথ্যা সাজানো একটা নাটক। আফরোজা আপুর মুখ থেকে এরকম কথা শোনার পর আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আরিফ কি সত্যি সত্যি এত বড় একটা অপরাধ করতে পারে? সে তো যথেষ্ট ধনী ব্যক্তি, ওর তো ভালো একটা চাকরি আছে, সমাজে তার নাম ডাক অনেক। আফরোজার মুখ থেকে আমার স্বামীর বিরুদ্ধে এরকম কথা শুনে যেন আমি বিশ্বাস করতে পারছি না। এরপরে আমি আফরোজা আপুকে বললাম যে আপনি যে আমাকে বলেছিলেন যে আপনার কাছে কিছু ছবি আর কিছু ডকুমেন্ট আছে, সেইগুলো কি দয়া করে আমাকে একটু দেখানো যাবে? আর আপনিও সেই বাসাটা ছাড়ার আগে সেই বাসা থেকে কি কি প্রমাণ পেয়েছিলেন? আমার মুখে এরকম কথা শোনার পর আফরোজা আপু যেন 1 মিনিটের জন্য জমে গেলেন। ওই সমস্ত প্রমাণের ব্যাপারে তিনি কোনো কথাই বলবেন না, শুধু তার মুখটা অন্যদিকে নিয়ে তাকিয়ে রইলেন। আর আমাকে বললেন যে সময় হলে আপনি সবটাই দেখতে পারবেন, একটু ধৈর্য ধরুন, এখন সেটা দেখার মতো সময় নয়। আমি তো তখন চরম বিভ্রান্তিতে পড়ে গেলাম, সঠিক সময় নয় মানে প্রমাণ দেখাতে আবার কোনো সময় লাগে নাকি? আমি তখন আবারও তাকে বললাম, আপনিই তো আমাকে বলেছিলেন আমি যদি অক্ষত অবস্থায় ওই বাসা থেকে বের হতে পারি তাহলে সমস্ত প্রমাণ আপনি আমাকে দেখাবেন। এখন আমার হঠাৎ করে নিজের মনটা ঘুরিয়ে নিলেন কেন? আফরোজা আপু তখন আমাকে বলল যে শোনো রাইসা, আমার কিছু দরকারি কারণের জন্য আমি তোমাকে সেই প্রমাণগুলো এখন দেখাতে পারবো না। আমি যখন বলেছি যে প্রমাণগুলো দেখার মতো কোনো সময় হয়নি এখন, তাহলে আসলেই সময় হয়নি, আমার উপর আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। তখন আমি তার সাথে আর কোনো তর্কে জড়াইলাম না, আপাতত আমি চুপ হয়ে গেলাম। আপাতত তখন আমার উপর দিয়ে বিশাল বড় একটা ঝড় বয়ে যাইতেছিল। যাই হোক, দুপুরের দিক দিয়ে তিনি তার ছেলের দায়িত্ব আমার কাঁধে দিয়ে তিনি একটা বাজারে চলে গেলেন। ছেলেটা তো ভীষণ চঞ্চল, ও সারাক্ষণ ঘরের খেলনায় এদিক থেকে ওই দিক ছুটোছুটি করে। আমি তো তখন খেয়ালই করিনি যে ওনার ছেলেটা খেলতে খেলতে ওনার শোবার রুমে চলে গেছে, তারপরে আলমারির ভিতর থেকে সমস্ত জিনিসপত্র সে টেনে টেনে বের করেছে। হঠাৎ করে ওই ঘর থেকে একটা কাঁচ ভাঙার বিকট শব্দ ভেসে এলো, তখন আমি সোফার উপর থেকে উঠে দাঁড়ালাম। এমনকি সেই রুমের মধ্যে কি হয়েছে তখন আমি দ্রুত সেটা দেখার জন্য শোবার রুমে চলে গেলাম। সেখানে আমি গিয়ে দেখলাম যে পুরো ঘরটা এলোমেলো, কিন্তু সেইগুলো ভেদ করে দেওয়ালের দিকে আমার চোখ পড়লো। আমি দেখলাম যে সেই ঘরের দেওয়ালে বিশাল বড় একটা প্ল্যানিং বোর্ড ঝোলানো, সেই বোর্ডের উপর বড় বড় করে আমার নাম লেখা, রাইসা। আমার নামটা খুবই বড় বড় অক্ষরে লেখা রয়েছে, তার সাথে আমার একটা ছবিও আছে, আমার ছবির উপর লাল কালি দিয়ে মার্ক করা হয়েছে। আমার তো সেটা দেখার পর শরীরটা কাঁপতে শুরু করলো, তার মানে আফরোজা আপুর এই ঘরের মধ্যেও বিশাল বড় একটা চাল আঁকা আছে। তার এরকম মতলবটা আমার কাছে ভালো লাগতেছিল না, আমি নিজেকেও বিশ্বাস করতে পারতেছিলাম না। কিন্তু দেওয়ালের ওই বোর্ডের মাঝখানে শুধু আমার নামটাই জলজল করতেছিল। আমি তখন আস্তে আস্তে সেই বোর্ডটার দিকে এগিয়ে গেলাম, তারপরে তার সামনে গিয়ে আমার হাত পা যেন একদম ঠান্ডা হয়ে গেল। সেই দিন রাত্রিবেলা ওনার ফোন কল পাওয়ার পর আমি যতগুলো রাস্তার যতগুলো মোড় পার করে এসেছি তার প্রত্যেকটা রাস্তার নকশা এই বোর্ডের উপর রাখা আছে। এটা কিভাবে সম্ভব? উনি কি আগে থেকেই জানতেন যে আমি কোথায় কোথায় গিয়ে পৌঁছাবো? এখানকার নকশা তো আমাকে সেটাই বলে দিচ্ছে, আমি কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছাইছি তার সব
সবকিছু নকশা এখানে আঁকা আছে। এরপরে হঠাৎ করে আমার চোখ গিয়ে পড়লো বোর্ডের একদম শেষ প্রান্তের একটা লেখার উপর। সেটা দেখার পর তো আমি আরো ভয় পেয়ে গিয়েছি, একদম আতঙ্কে আমার বুকের ভিতরে শুধু ধরফর করতেছে। সেখানে স্পষ্ট বাংলায় লেখা আছে যে রাইসাকে খুন করো। সেটা দেখার পর আমি অনেক ভয় পেয়ে যাই। আমি কি সত্যি সত্যি নিজের চোখে যেটা দেখতেছি সেটা কি সত্য? এই মহিলা তাহলে আমাকে মেরে ফেলতে চায়। এরপরে আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমার কাছে মনে হলো যে এই ঘরটা আমাকে ভালো করে তল্লাশি করে দেখা উচিত। এরপরে আমি হাঁটু গেড়ে বসে খাটের নিচ থেকে শুরু করলাম, তারপরে ডয়ার, আলমারি, ওয়াশরুম সবকিছু চেক করলাম, কিন্তু তার ঘরের মধ্যে সন্দেহজনক কোনো কিছুই দেখতে পেলাম না। তারপরে আমি তার রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়েও ক্যাবিনেটের ভিতরে, উপরে, নিচে সব জায়গায় খুঁজলাম, কিন্তু সেইখানেও সন্দেহজনক কোনো কিছুই পেলাম না। এরপরে আমি সেইখানে সন্দেহজনক কোনো কিছু না পেয়ে আবারও শোবার রুমে চলে এলাম। সেই ঘরের মধ্যে খাটের নিচে হঠাৎ করে আমার কার্পেটের উপরে চোখ পড়ে। তার পুরো রুমটা যেন একদম দামি দামি টাইলস করা, কিন্তু এই খাটের নিচে সামান্য কার্পেটটা কেন রেখেছে? আমি তখনই কার্পেটের এক কানি ধরে টান দিয়ে বের করে নিয়ে আসলাম, আর সেই সময় একটা গোপন সুড়ঙ্গের রাস্তা আমি পেলাম। এরপরে তো আমি ভয় পেয়ে কার্পেটটা আবারও জায়গায় রেখে দিলাম। তার মানে আফরোজা আপু আমার সাথে এমন কিছু করতেছে যেটা আমি নিজেও জানি না। আমি তো পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই হঠাৎ করে আলমারির পাশ থেকে তীব্র একটা লাল আলো মিটমিট করে জ্বলে উঠলো। এরপরে আমি আলমারির খুবই কাছে গিয়ে লক্ষ্য করলাম সে তো আলমারির সাথে ছোট্ট একটা গোপন ক্যামেরা বসিয়েছে। ও আচ্ছা, তার মানে আমি এই রুমের মধ্যে কি করতেছি না করতেছি সবকিছু তিনি দেখতে পারতেছেন। এরপরে তো আমি ঘরের মধ্যে থাকা ভারী একটা ফুলদানি দিয়ে সেই ক্যামেরাটা আগে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। আমি তখনও নিশ্চিত ছিলাম যে আমি যে ক্যামেরাটা ভেঙে ফেলেছি সেটা তিনি বুঝতে পেরেছেন। এখন তো তিনি বাজার করা বাদ রেখেই তাড়াহুড়ো করে তার বাসার দিকে চলে আসতেছে। আমি তখন কোনো উপায় না পেয়ে তার ছেলেটাকে কোলে তুলে নিলাম। তারপরে সেই মেঝের কার্পেটটা তুলে সেই গোপন সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়লাম। আমি যখন সুড়ঙ্গের ভিতরে প্রথম ঢুকলাম তখন ভিতরটা একদম ঘুটঘুটে অন্ধকার ছিল। এরপরে আমার পা দুটো যখন সুড়ঙ্গের মেঝেতে পড়ে তখন সাথে সাথে চারিদিকে লাইট জ্বলে ওঠে। সেই সুড়ঙ্গটা ছিল বিশাল বড় আকৃতির, বিশাল সরু আকৃতির। আমি তখন তার ছেলেটাকে নিয়ে সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে হাঁটতে লাগলাম। আফরোজা আপু যদি একবার জানতে পারে যে আমি তার সুড়ঙ্গের ভিতরে ঢুকেছি তাহলে আমাকে আর আস্ত রাখবে না। ওনার ছেলেটা যেহেতু আমার কোলে আছে তাই উনি কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটাবার হলেও ভেবে দেখবেন, কারণ উনি তো একজন মা, আর জেনে শুনে তো একজন মা কখনোই সন্তানের ক্ষতি করতে চায় না। আমি তখন মনে মনে এইটাই ভেবেছিলাম। যাই হোক, এরপরে অনবরত আমি প্রায় 25 মিনিট ধরে হাঁটতে চললাম। এরপরে হাঁটতে হাঁটতে একসময় আমার মনে হয়েছিল আমি হয়তো এই সুড়ঙ্গের মধ্যে ঢুকে জীবনের সব থেকে বড় ভুল করেছি, কিন্তু আমার মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, এই রহস্যর শেষটা আমাকে দেখতেই হবে। অবশেষে সেই সুড়ঙ্গের ভিতরে হাঁটতে হাঁটতে আমি টানেলের শেষ প্রান্তে চলে আসলাম। সেই টানেলের শেষ প্রান্তে একটা লোহার মই ছিল, সেই মই দিয়ে আবার উপরে উঠে যাওয়ার মতো ব্যবস্থা করা। আমি তখন মই বেয়ে বেয়ে উপরে উঠলাম। তারপরে উপরে উঠে ভারী একটা দরজা ধাক্কা দিয়ে আমি বাহিরে বের হলাম, কিন্তু চারপাশে সেই ঘরটার দিকে তাকাতেই তো আমার চোখ কপালে উঠলো। এটা তো আর কোনো বাড়ি নয়, এটা আমার নিজের স্বামী আরিফের ধানমন্ডির ফ্ল্যাট। আমি তো সেই ঘরের মধ্যে চারিপাশটা খুঁজে দেখলাম, সেইখানে আমার স্বামী আরিফকেও একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, এমনকি ওর মুখটা পর্যন্ত একটা কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওর চারিপাশে গুন্ডা প্রকৃতির কয়েকটা উঁচা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। ওদের প্রত্যেকটা মানুষের হাতে ধারালো ছুরি। ওরা প্রত্যেকটা মানুষ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আমি তখন ভয়ে একদম জমে গেলাম, এ সমস্ত আমার সাথে কি হচ্ছে। তখন আমি সাথে সাথে যেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকেছিলাম সেই সুড়ঙ্গের দিকে পা বাড়ালাম, কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে কে যেন এসে শক্ত হাতে আমার হাত আর মুখ চেপে ধরলো। ওরা তো আমার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল। ঠিক সেই সময় খুবই চেনা আর খুবই পরিচিত একটা পায়ের শব্দ রুমের মধ্যে ভেসে এলো। সে তো আর কেউই নয়, সে আফরোজা। সে আমাকে বললো যে বাহ রাইসা, বাহ, তোমার তো দেখতেছি গোয়েন্দাগিরি করার খুবই তাড়া, তাই না? এত এত ধকলের পর আমি তো তোমাকে শান্তিতে একটু রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছিলাম, তো এখন তো আমার কাছে মনে হচ্ছে যে এই খেলাটার শেষটা দেখার জন্য তুমি প্রস্তুত। আমার পুরো শরীরটা তখন রাগে জ্বলে যাচ্ছিল। তাহলে এই মহিলাটা সেই শুরু থেকেই আমার সাথে এত বড় প্রতারণা করে যাচ্ছে, কিন্তু কেন? সে আমার সাথে এরকম কেন করতেছে? এরপরে কালো হুডি পরা লোকগুলো আমাকে নিয়ে গেল। তারপরে আমার স্বামী আরিফের পাশে একটা বড় চেয়ারে আমাকে শক্ত করে বেঁধে ফেললো। আমি তো আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ওদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তো ওদের দানবীয় শরীর এতটা পরিমাণে শক্তিশালী ছিল যে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে আমি রক্ষা পাইনি। আমার স্বামী আরিফ তো তখনও কিছু বুঝতে পারতেছিল না, কারণ তাকেও লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমার স্বামীর মুখটা বাঁধা ছিল, কিন্তু তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। তখন আমি সবটা বুঝতে পারলাম। শুরুতে আমার স্বামী ঠিক ছিল, আফরোজা তো আমাকে তার পাতানো ফাঁদে ফেলেছে। আমি তখন আফরোজাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এমন ক্ষতি করেছি তোমাদের সাথে যে তোমরা আমার সাথে এরকম করতেছো? আফরোজা তখন বলল যে হ্যাঁ, নুসরা তো ঠিক একই চেয়ারে বসে একই রকম করে একই কথা বলেছিল, কিন্তু আমি তো ওকে সেই কারণটা বলেছিলাম। কিন্তু আফসোসের বিষয় হলো সেই কারণটা জানার পর তার পরদিন আর সে সূর্য দেখার জন্য বেঁচে থাকেনি। তুমিও কি ঠিক সত্যটা জানতে চাও? তখন আমি আতঙ্কে শিউরে উঠলাম। এটা কি এরকম মহিলা? আমি তো নিজেই নিজের অজান্তে কোন নরক
ফটকে এসে পা বাড়ালাম। আমি তখন ভয়ে একদম চুপচাপ রইলাম, আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তখন আফরোজা অট্ট হাসিতে মেতে ওঠে। এরপরে আফরোজা বলল যে আচ্ছা থাক, গল্পের মজাটা আমি এইখানেই শেষ করতে চাই না, তবে তুমি নিশ্চিত হয়ে থাকো আগামীকাল সূর্যের মুখটা তুমি আর দেখতে পাবা না। এই কথাটা বলেই সে অট্ট হাসিতে হাসতে থাকলো। তাকে দেখে মনে হলো মানুষের কষ্ট দেখে সে খুবই মজা পায়। আমি ফোনের মধ্যে আগে যেই আফরোজা আপুকে চিনেছিলাম সে তো খুবই শান্ত স্বভাবের, কিন্তু এই আফরোজার সাথে সেই আফরোজার কোনো মিলই আমি খুঁজে পাচ্ছি না। এরপরে তিনি বললেন যে নুসরাতকে আমিই মেরেছিলাম, ওর কিডনি দুইটা পাচারকারীর কাছে আমিই চড়া দামে বিক্রি করে দিয়েছিলাম। তার কারণ ছিল এই নির্বোধ লোকটা, সে যদি তার জীবনে প্রথম কাউকে ভালোবেসে থাকে সেই মানুষটা হলাম আমি। ও তো আমার সাথে ভালোবাসার নাটক করে আকাশ পাতাল এক করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পুরুষ মানুষ তো সে শুধু মুখ ফেটেই বলতে পারে। সে তো আমার ভালোবাসার নাটক করে আমার পুরো শরীর নিয়ে সে খেলা করেছে। এরপরে আফরোজা প্রচুর পরিমাণে ঘৃণার দৃষ্টিতে আরিফের দিকে তাকালো। তারপরে আফরোজা আবারও বলা শুরু করলো, আমি যখন ওই সন্তানের মা হতে গিয়েছিলাম তখন সে আমার সন্তানটাকে পুরো অস্বীকার করলো। আমাকে সমাজের সবার চোখে কলঙ্কিত করে আরিফ আমাকে ছেড়ে ঢাকার দিকে পালিয়ে গেল। তবে আমি মনে করি যে সেটা আমার জীবনে খুবই সফলতা বয়ে এনে দিয়েছিল, কারণ সেদিন যদি সে আমাকে ধোকা দিয়ে চলে না যেত তাহলে তো আমি আজকে এতগুলো কিডনি পাচার করে দিতে পারতাম না। এখন আমি লক্ষ লক্ষ টাকার মালিক। এই ব্যবসা তো আজকে আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আচ্ছা যাই, আফরোজা সেদিন আমার দিকে ধীর পায়ে এগিয়ে এসে আমাকে বলল, এই আরিফের জীবনে যেই মেয়ে আসুক না কেন সে স্বয়ংক্রিয়ভাবেই আমার ব্যবসার প্রোডাক্ট হয়ে যাবে। আমি অনেক আগেই নিজের সাথে কসম খেয়েছিলাম ওর জীবনে আসা প্রত্যেকটা স্ত্রীর কিডনি আমি কেটে বিক্রি করে দিব। আফরোজার মুখে তখন গাঢ় এক হাসির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে বলল, ও যদি আমার আর আমার ছেলের দায়িত্ব না নিতে পারে তাহলে ওর জীবনে আসা প্রত্যেকটা স্ত্রীর কিডনি আমি কেটে প্রোডাক্ট হিসেবে বিক্রি করে দিব। এরপরে সে আবারও বিকট শব্দ করে হাসতে লাগলো। তখন আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার তখন কোনো কিছুই করার ছিল না। আজকে আমার সাথে যা কিছু হয়েছে তার সমস্ত কিছুর মূলে ছিল আমার স্বামীর অতীত, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি আর আরিফকেও বিশ্বাস করতে পারছিলাম না। তার আগেকার দিনের অতীতের কথা আমার মাথার ভিতর শুধু বারবার করে ঘুরপাক খাচ্ছিল, যা কিনা আমি আগে অবহেলা করেছিলাম। সবকিছু আমার সহ্য সীমার বাহিরে চলে যাচ্ছিল। টপ টপ করে আমার চোখ দিয়ে পানি পড়ে আমার গাল দুটো একদম ভিজিয়ে দিল। এই অন্ধকার বন্ধ ঘর থেকে আমার বের হওয়ার মতো কোনো রাস্তাই নেই। তখন আমি আফরোজা আপুকে বললাম যে আল্লাহর দোহাই লাগে আপু, আমাকে আপনি এইখান থেকে ছেড়ে দেন। আমি তো এখানে শুধুমাত্র পরিস্থিতির শিকার। যেই মানুষটা আপনার ক্ষতি করেছিল সেই মানুষটা তো আপনার সামনেই বাধা আছে, আপনি তার সাথে যা ইচ্ছা তাই করুন। কিন্তু আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি আপনার আর আপনার ছেলের দায়িত্ব আমি সম্পূর্ণ নিজের কাঁধে নিব। আফরোজা তখন কয়েক সেকেন্ড আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরে আরো জোরে বিকট শব্দে সে হেসে দিল। এরপরে সে হাসতে হাসতে বলল যে তোমার আছেই বাকি, তুমি সামান্য একটা চাকরিজীবী মেয়ে, তুমি আমাদের জন্য কি বা করতে পারবে। এরপরে সে আমার আরো কাছে আসলো। তারপরে আমার মুখের সামনে ঝুঁকে পড়ে বলল যে তুমি কি জানো তোমার এই দুটো তাজা কিডনি বিক্রি করলে আমি ব্ল্যাক মার্কেটে কত টাকা দাম পাবো। আমি তখন বললাম যে আমি হয়তো আপনার কাছে কেউ না, কিন্তু আপনিও শুনে রাখেন আজীবন কিন্তু আপনি এইভাবে বেঁচে থাকতে পারবেন না। হতে পারে যে আপনি আজকে কোটি টাকার মালিক, কিন্তু আপনার এই ব্ল্যাক মার্কেটের বিজনেসটা কিন্তু সারা জীবন থাকবে না। কোনো একদিন পুলিশ আপনাকে ঠিকই অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেদিন কিন্তু আপনার সমস্ত টাকা পয়সা সবকিছু সরকারের কাছে চলে যাবে, এমনকি আপনার ছেলেও 1 টাকাও পাবে না। আপনার ছেলের কাছেও কিন্তু অবশিষ্ট বলে কোনো কিছুই থাকবে না। তখন তিনি আমার কথাগুলো নীরব কণ্ঠে শুনতে লাগলো। আমিও তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে আরো বলতে শুরু করলাম, আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন আর এইখান থেকে যদি আপনি আমাকে বের হতে দেন তাহলে আমি আপনাদের সমস্ত দায়িত্ব নিব। আপনি যদি আমাকে সাহায্য করতে দেন তাহলে আমি আইনিভাবে এই টাকার চাইতেও আপনাকে 1 বছরের মধ্যে দ্বিগুণ পরিমাণে টাকা বানিয়ে দিব। আর তখন আপনাকে কোনো সরকার বা পুলিশ কেউই ডিস্টার্ব করবে না। কিছুক্ষণের জন্য সে নিস্তব্ধ হয়ে গেল। আমার কাছে তখন মনে হলো যে ওনার পাথরের মতো মাথার মধ্যে হয়তো বা কিছু একটা ঢোকাতে পেরেছি। ও তখন কিছুক্ষণ গভীর দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপরে অবাক দৃষ্টিতে আরিফের দিকে দেখল। এরপরে সে আমাকে বলল যে তোমার এই নতুন বউয়ের মুখের ভাষা তো বেশ মিষ্টি, তবে আমি ওর এত সস্তা কথাই গলে যাওয়ার মতো মেয়ে না। এরপরে সে আমাকে বলল যে আমি আমার মুখ দিয়ে প্রথমত যেই কথাটা বের করি সেইটাই করে ছাড়ি, তোমার সময় আর বেশিক্ষণ নেই। কিছুক্ষণের মধ্যেই তার মুখটা একদম নিষ্ঠুরতায় পরিণত হলো। এরপর সে আমাকে বলল যদি তুমি আজকে আমার জায়গায় থাকতে, তোমাকে যদি গর্ভবতী করে তারপরে এই লোকটা পালিয়ে যেত তাহলে তুমি কি করতে। এরপরে সে রাগে কাঁপতে কাঁপতে আরিফের দিকে হাত তুললো। তারপরে বলল তুমি কি জানো ওর জন্য আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। আমার নিজের বাবা মা আমাকে ত্যায্য করেছিল শুধুমাত্র এই পাপটার জন্য।